দীর্ঘ টালবাহানা গতকাল, তারপর ঠিক রাত 8টা নাগাদ এই তালিকা প্রকাশ হয়। 1806 জন দাগি শিক্ষকদের নাম, যারা দাগি শিক্ষক তাদের নাম অবশেষে কমিশন প্রকাশ করলো। এবং এই তালিকায় কারা কারা আছে জানেন? আছেন কাউন্সিলর শাসক দলের, আছেন নেতা নেত্রী, আছে মন্ত্রী কন্যা, আছে দাপুটে নেতার স্ত্রী। দাগুদের কেউ কেউ বলছে এই তালিকা ভুল, তারা আদালতে যাবেন। কেউ কেউ আবার বলছেন এই গোটা তালিকাতে একাধিক অসঙ্গতি রয়েছে। কিন্তু এই মুহূর্তে বাংলা একটাই প্রশ্নের উত্তর জানতে চায়। বাংলা জানতে চায় এই দাগি শিক্ষক শিক্ষিকারা কাদের টাকা দিয়েছিলেন? আমজনতার টাকা এবং আমজনতার চাকরি ঠিক কারা চুরি করেছিলেন? মাথার ওপর কে? আমি আজ একজন এমনই তালিকায় থাকা শিক্ষকের সঙ্গে কথা বলবো, লাইভেই কথা বলবো, এই শোতেই কথা বলবো। কিন্তু তার আগে কয়েকজনের কিছু কেস স্টাডি দেখাই। যেমন এই অযোগ্যদের তালিকায় বিধানসভার মুখ্য সচেতক, তার পুত্রবধূ তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক, তার পুত্রবধূ, তার নাম রয়েছে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূর নাম শম্পা ঘোষ, তার ছবি দেখছেন। এই তালিকায় রয়েছে 1269 নম্বর নাম। এবার আসুন পিংলার অজয় মাঝি। গতকাল যে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়, পিংলায় অজয় মাঝি, তার নম্বর রয়েছে। তিনি পিংলা ব্লকের জলচক 2 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাধিপতি। বেশ। মালদার শামসুদ্দিন আহমেদ, তার কথাও রয়েছে। 1806 জনের যে তালিকা, তার মধ্যে 1531 নম্বরে রয়েছেন শামসুদ্দিন আহমেদ, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ। এই শামসুদ্দিন আহমেদ দেখছেন, তার ছবি দেখছেন। কবিতা বর্মন, তিনি আবার ভারতীয় জনতা পার্টির নেত্রী। 2023 সালে তিনি সভাধিপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন, বিজেপি নেত্রী। তার নামও তালিকায় রয়েছে। শামসুদ্দিন আহমেদের কথা দেখালাম। কবিতা বর্মন, উত্তর দিনাজপুরের কবিতা বর্মন অযোগ্যদের তালিকায় রয়েছেন। আপাতত তিনি বিজেপির নেত্রী, কিন্তু এক সময় যখন চাকরিটা পেয়েছিলেন তিনি ছিলেন একেবারে তৃণমূল কংগ্রেসের নেত্রী। আচ্ছা, এবার আসুন, আরও রয়েছে নাম এখানেই শেষ নয়। টিএমসি লিডার চিহ্নিত, কাউন্সিলর থেকে বিধায়কের মেয়ে, পুত্রবধূ সবাই চিহ্নিত। অযোগ্যদের তালিকায় আরও 2 জনের নাম যুক্ত হয়েছে, সেটাও জানেন। 1804 থেকে সেই তালিকা বেড়ে দাঁড়ালো 1806। রসনারা বেগম দেখছেন, চোপড়ার বিধায়ক, তার কন্যা এই রসনারা বেগম। শাসক দলের এত নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ, নমিতা আদক, মোহাম্মদ নাজিবুল্লাহ, তৃণমূলের অঞ্চল সভাপতি, কেউ কার্ডিয়াটির বিধায়কের পুত্রবধূ, কেউ আবার মন্ত্রী ঘনিষ্ঠ, এদের নাম বেরিয়েছে ওই 1806 জনের তালিকায়। বাংলা একটাই প্রশ্ন তুলছে, তাহলে সব টাকা নিজের ঘরেই গেল? চাকরিও গেলে দলের অন্দরে? কারা টাকা নিলেন? কেন টাকা নিলেন? এই কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজবো এই মুহূর্তে। এবং সেই কারণে এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছে যার নাম ছিল একেবারে ওই তালিকায়, কমলেশ কপাট, মেদিনীপুরের উলুবেড়িয়ার কমলেশ কপাট। কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে থাকবেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে যে প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্ন হলো, এত তৃণমূলের নেতা মন্ত্রী ঘনিষ্ঠ, তাদের নাম শাসক দল কি বলছে? দেখুন শাসক দল বিরোধী দলের বক্তব্য। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে। তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি, আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজকে হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। এত বাংলার মানুষের করের টাকা খরচা করে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে
এত দিন নষ্ট। এটা প্রথম দিন যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, তাহলে তো আজকে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। এদের তো বিপদে ফেললো এই সরকার এবং মমতা ব্যানার্জির জেদ, তার জিদ আজকে এই জায়গাটা নিয়ে গেল অযোগ্যদের প্রোটেকশন দিতে গিয়ে। যেমন এই ভুয়া ভোটারদের উনি, মৃত ভোটারদের উনি চান ভোটার লিস্টে। এই যে সমস্ত অন্যায়, অবিচার, নিয়োগ দুর্নীতি, পয়সা নিয়ে, ঘুষ নিয়ে চাকরি, এই সবের কোনো সরকার বা তার মুখ্যমন্ত্রী বাংলাতে কেন ভূ ভারতে কখনো কেউ এর সমর্থনে কাজ করেনি। রোল নাম্বার সহ 1806 জনের নাম প্রকাশ, এবং সেই তালিকায় শাসক দলের নেতা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলরের ঘনিষ্ঠদের নাম। কমলেশ কপাট এমনই একজন শিক্ষক যার নাম এই অযোগ্যদের তালিকায় গতকাল প্রকাশ হয়। কমলেশ কপাট উরুবেড়িয়ার বাসিন্দা, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কমলেশবাবু নমস্কার। প্রথমে যে কথাটা, গতকালকে আপনার নাম বেরিয়েছে, ঠিক তো? হ্যাঁ, গতকাল না, আপনারা হয়তো গতকাল দেখেছেন। এই লিস্টটা কোনো নতুনত্ব নয়, এটা 2022 সালে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যারের নির্দেশে অনেক পূর্বে বেরিয়েছিল। এটাকে নতুন রঙে, অর্থাৎ গতকাল যে 1806 জনের নাম বেরিয়েছে তাতে কমলেশ কপাট রয়েছে, আপনি ঠিক? হ্যাঁ, আমি। আচ্ছা, এই তালিকায় নাম বেরোবার পর কয়েকটা প্রশ্ন উঠে আসে। এক হচ্ছে, আপনাকে দাগী শিক্ষক হিসেবে, অযোগ্য হিসেবে, দাগী অযোগ্য হিসেবে এই তালিকা চিহ্নিত করে দিল। এই তকমা পাওয়ার পর থেকে কতটা বদলালো জীবন? কমলেশবাবু কি চলে গেলেন? না, আবার আছেন। বেশ, কমলেশবাবু, যে প্রশ্নটা করলাম যে এই তালিকায় আপনার নাম বেরোবার পর জীবন কতটা বদলালো? না, জীবন শুনুন, আমাদের গত 3 বছর ধরে আইনি লড়াই চলছে। নতুন করে বদল বা পরিবর্তনের কোনো বিষয় নেই এখানে। কেন আমাদের নামটা আসলো সেটা আমরা কোর্টেতে আগামীকালই কমিশনকে ডাকছি, কোর্টেই কথা হবে। আমরা তো আর কমিশনের গিয়ে টুটি চেপে ধরতে পারি না, আমরা কোর্টে যাব, আইনি মাধ্যমে লড়বো। আচ্ছা, আপনার ওপর কোনো রাগ আছে কমিশনের, যে হঠাৎ করে কমিশন আপনার নাম এই তালিকায় তুলে দিল? যে তালিকা আমাদের কাছে রয়েছে, পাশেও চলছে, এই তালিকায় হঠাৎ করে আপনার নাম এলো, কোনো রাগ আছে, কোনো ব্যক্তি রাগ, কোনো অন্য শত্রুতা? তাহলে আপনার নাম আসবে? সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, সেটা ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি সিবিআই বের করতে পারে করে। আবার যেমন বলছেন রাগ নেই, আমার সাথে সখ্যতাও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্পেসিফাইড টেন্টেড 1212 অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল নতুন এই 2025 সেকেন্ড এসএলএসটিতে। আমার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছিল এবং আমার সখ্যতা না থাকা সত্ত্বেও অ্যাডমিট কার্ডটাও ইস্যু হয়েছিল। হঠাৎ কি কারণে, কোন মন্ত্র বলে উনি ক্যান্সেল করে দিলেন, সে কারণ ওনাকে দর্শাতে হবে। আপনি নিয়োগ পেয়েছিলেন? রাগ আছে না সখ্যতা আছে ওনারাই বলতে পারবেন। আপনি নিয়োগ পেয়েছিলেন? হ্যাঁ, আমি তো নিয়োগ পেয়েছি, 6 বছর চাকরি করেছি। কোন স্কুলে চাকরি করলেন? আমি করতাম পশ্চিম মেদিনীপুর পিংলা ব্লকের অন্তর্গত পিন্টুই কাদম্বিনী ইন্দ্রনারায়ণ বিদ্যানিকেতন। বাহ, মেদিনীপুরে চাকরি করতেন, গত 6 বছর ধরে চাকরি করছেন। যে 1806 জনের তালিকা বেরিয়েছে তাতে শাসক দল ঘনিষ্ঠ একাধিক নেতামন্ত্রীর নাম রয়েছে, মানে নেতামন্ত্রীর ঘনিষ্ঠদের, তাদের বাড়ির লোকের নাম রয়েছে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূর নাম রয়েছে। সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ এক ব্যক্তি, তার নাম রয়েছে। চোপড়ার বিধায়ক, তার কন্যার নাম রয়েছে, আপনার নামও রয়েছে। তাহলে কি তারাও দাগি নয়? মানে আপনার কথায় তারাও দাগি নয়, আপনার মতোই তারাও কোট আনকোট কোনো রকম অদ্ভুত পরিস্থিতির শিকার? দেখুন, কে কার মানে ঘনিষ্ঠ, কোন রাজনৈতিক দলের আত্মীয়, এগুলো তো জাস্ট মানে একটা ঘটনাচক্র। এই লিস্টে এমন বহুজন আছেন যিনি সিপিএম নেতার ঘনিষ্ঠ, যিনি বিজেপি নেতার ঘনিষ্ঠ, ঘটনাচক্রের আছে শাসক দলেরও ঘনিষ্ঠ হতে পারে। এটার সাথে কোনো কিছু লিঙ্ক আপ কেউ যদি করতে চায় করবে। তবে আপনি কি রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ? পুরোপুরি কমিশনের। আপনি কি রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ? সেটা যেমন আমার নাম দেখেছেন, আমার বাড়ি হাওড়ার উলবেড়িয়া নয়, হাওড়া শ্যামপুর থানার বানেশ্বর গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুড়েপোল গ্রাম। আমার বাবার নাম শ্রীযুক্ত শম্ভুচরণ কোপাট মহাশয়, স্কুলের ক্লার্ক ছিলেন।
জেনে নিতে পারেন আমার মানে অর্থনৈতিক প্রতিপত্তি এমন নেই। আমি একাদশ দ্বাদশের শিক্ষক, আমি নবম দশমে পাশ করেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, মূল প্যানেলে আসতে পারিনি। আপার প্রাইমারিতে পাশ করেছি, যেহেতু একাদশ দ্বাদশের শিক্ষকতা করছি আমি ইন্টারভিউ যাইনি। প্রাইমারি টেটে 2বার পাশ করেছি, সাথে এর আগে আমি একটা কলেজে পার্ট টাইম ভাবে শিক্ষকতা করতাম। তাহলে আপনার এমন আমার নামটা এলো কি করে অর্থনৈতিক ভর নেই কমলেশ বাবু? যে প্রতিটা ক্ষেত্রেই টাকা এই দিয়ে আমি পাশ লিস্টে করে আসবো। আপনার নামটা এলো কিভাবে? দেখুন, তার দায় এবং দায়িত্ব কমিশনকে নিতে হবে। আপনাকেও এটা তো নিতে হবে। কমিশনের নতুন নয়, আপনাকেও নিতে কমিশন হবে, এই কারণ নামটা ধরনের- আপনার। আরেকবার বলুন। আপনাকেও নিতে হবে কমলেশ বাবু, নামটা তো আপনার। দেখুন, আমি দায় নিব কি নেব না সেটা দেশের সর্বোচ্চ আদালত, এই আদালত পর্যন্ত পৌঁছেছিল। বিষয়টা যদি এত সহজীকরণ হতো তাহলে তো আমাদেরকে চিহ্নিত করে দিতে পারলে পুরো প্যানেল বাদ হওয়ার দরকার ছিল না। মহামান্য সুপ্রিম কোর্ট কি তাহলে ব্যর্থ হয়েছিল? সে আপনি তো ব্যর্থতার একেবারে দায়ভার সুপ্রিম কি কোর্টকে নিয়ে সুপ্রিম প্রশ্ন কোর্ট তুলে দিচ্ছে? ফেলছেন। আমি একটা প্রশ্ন তাহলে আজ খুব সরাসরি করছি, কিছু মনে করবেন না, এই প্রশ্ন গোটা বাংলা জানতে চায়। আপনি কি টাকা দিয়েছিলেন? টাকা দিয়ে চাকরিটা কিনেছিলেন? আমি আবারও বললাম, আমার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিপত্তি এমন নেই। আমি একাদশ দ্বাদশের সাথে সাথে নবম দশমে পাশ করেছিলাম, আপার প্রাইমারিতে পাশ করেছি, 2বার প্রাইমারি টেটে পাশ করেছি এবং এর আগে কলেজে একটা পার্ট টাইম করতাম। আমার এমন অর্থনৈতিক প্রতিপত্তি নেই যে প্রতিটা ক্ষেত্রে অর্থ দিয়ে আমাকে সাফল্য প্রতিটা ক্ষেত্রের কথা জানতে চাইছি না। আপনি শেষ এসএসসি নিয়োগটা, যে এসএসসি তালিকা বেরিয়েছে, যে এসএসসি নিয়োগ নিয়ে কথা হচ্ছে, সেই আমি আপনার বাকি প্রফেশনাল এন্ডেভার্স নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। সহজ প্রশ্ন, মাফ করবেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এই প্রশ্নটা করছি, ক্ষমা করে দেবেন, কিন্তু এর উত্তর গোটা বাংলা জানতে চায় কমলেশ বাবু। আপনি এই 1806 জনের মধ্যে একজন, টাকা দিয়েছিলেন চাকরিটার জন্য? কোনো প্রশ্নই আসে না। পুরো পশ্চিমবঙ্গবাসীর কাছে আপনার মাধ্যম দিয়ে জানিয়ে দিই, টাকা দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমার ওই MA ফার্স্ট ক্লাসটাও মানে নকল এবং বিএড ফার্স্ট ডিভিশনটাও আমার নকল। আমি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছি না, আমাদের করার কোনো রকম জায়গাও নেই, আমরা করতে পারি না। কিন্তু আমি যে প্রশ্নটা করছি, প্লিজ কমলেশ বাবু তার সরাসরি উত্তর দিন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারও ক্ষমা চাইছি, প্রশ্নটা আমায় করতে হচ্ছে। গোটা বাংলা জানতে চাইছে, আপনি কি টাকা দিয়েছিলেন চাকরিটার জন্য? না, এই ধরনের প্রশ্ন আমার নিজের কাছে অবান্তর মনে হচ্ছে এবং এর কোনো প্রশ্নই আসে না। আর সর্বোপরি আপনাকে জানিয়ে দিই, আপনার ওএমআর কি খালি ছিল? আপনার ওএমআর কি সাদা ছিল? মহামান্য আদালত সিবিআইয়ের হাতে দিয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সিবিআইয়ের হাতে দিয়েছিল। আমরা তো সিবিআই দপ্তরে কোনোদিনও গিয়ে হামলা করিনি, কোনো কিছু ডেপুটেশন দিতে যাইনি। ওনাদের দায় এবং দায়িত্ব আমাকে বলে দুক। এবার আমার প্রশ্ন, আমার প্রশ্ন কমলেশ বাবু, আপনি একদম ঠিক কথা বলছেন। আমার একটাই প্রশ্ন, আপনি যে কথা বললেন, যাদের নাম নিলেন, সিবিআই থেকে শুরু করে সুপ্রিম কোর্টের নাম নিচ্ছেন, কমলেশ বাবু সেই সুপ্রিম কোর্টের অর্ডারেই তো এই তালিকাটা প্রকাশ হলো। এই তালিকা প্রকাশ নিয়ে দীর্ঘ টালবাহানা। আপনাকে ইন্টারাপ্ট করে বলি, আপনি অর্ডারটা পড়ুন। বিবেক পড়িয়ার মামলাতে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার নয়, কমিশনের যিনি বিশিষ্ট আইনজীবী ছিলেন উনি আগ বাড়িয়ে বলেছেন আমার কাছে টেন্টেড লিস্ট আছে, আমি 7 দিনের মধ্যে পাবলিশ করব। তাহলে কমিশন যদি বলে, সুপ্রিম কোর্ট রেকর্ড করেছে, বেশ, তাহলে যদি কমিশন বলে যে তার কাছে টেন্টেড লিস্ট আছে, যদি কমিশন বলে, আর সেই টেন্টেড লিস্ট কালকে সামনে এলো এবং সেই 1806 জনের মধ্যে কমলেশ কপাট সাহেব আপনিও রয়েছেন, তাহলে আম জনতার চোখে এই মুহূর্তে, আমাদের চোখে আপনি তো একজন দাগী অযোগ্য শিক্ষক, আপনার নাম সেই তালিকায় রয়েছে। ঠিক যেমনভাবে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ একাধিক নেত্রী ঘনিষ্ঠ লোকজনের নাম রয়েছে। তাই আমি প্রশ্নটা আবার করছি, ক্ষমা চেয়ে নিয়েই করছি, টাকা দিয়েছিলেন, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিলেন, র্যাঙ্ক জাম্প করেছিলেন? একদমই প্রশ্ন আসে না টাকা দিয়ে লেনদেন। আবারও বলি, আমি একাদশ দ্বাদশের শিক্ষক। এই মহামান্য সুপ্রিম কোর্ট ওএমআর পাবলিশের অথেন্টিসিটি নেই বলে টিল নাও একাদশ দ্বাদশের ওএমআর আমরা এখনো দেখিনি। কোথায় কিভাবে কারচুপি হয়েছে আমরাও কোর্টের কাছে দাবি জানাচ্ছি, আমার ওএমআরটা দেখান। যদি আজকে কমিশন বলে দায়িত্ব নিয়ে এরাই টেন্টেড, যেটা বললেন আজকে বলে দিয়েছে, উনি আমার অরিজিনাল ওএমআর এবং সিবিআই যেটা বের করেছে সেটার সাথে তফাৎ করে দেখিয়ে দিন আমি কোন জায়গায় অযোগ্য। আপনাদের মাধ্যম দিয়েই সমগ্র সমাজ এবং বিচার ব্যবস্থার কাছেও এই আমাদের বার্তা, যে কমিশন দায়িত্ব নিয়ে আমাকে এই টেন্টেড লিস্টে ফেলালো, দাগি অযোগ্য, আপনাদের কথার কোড আনকোড দিয়ে বলছি, কমিশন দায়িত্ব নিয়ে বলে দিই যে আমার তো এখন ওএমআর পাবলিশ করেনি, সুপ্রিম কোর্টও করেনি এবং হাইকোর্টও করেনি, তাহলে আমার ওএমআরটা পাবলিশ করুক, অরিজিনাল ওএমআর দেখিয়ে বলে দিক কোথায় আমি টেন্টেড হয়েছিলাম, কী কারণে আমি এখানে অভিযুক্ত। আগামীকাল আপনারা আদালতে যাবেন, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। ডিমান্ড কি আপনাদের? যে আপনারা দাগী অযোগ্য শিক্ষক নন, তাই তো? না, ওইটা দায় এবং দায়িত্ব মহামান্য আদালতে নেবেন। আমরা যেটা করতে পারি, যে কমিশন হঠাৎ করে
কোনো মন্ত্র বলে এই তালিকা প্রকাশ করলেন, কেন করলেন সেই জবাবদিহিটা করতে যাও। আমি একটা প্রশ্ন করব আপনাকে, সরাসরি প্রশ্ন করব। এই প্রশ্ন আমি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর দায় নিয়ে করছি। মহামান্য সুপ্রিম কোর্ট এপ্রিল মাসের 8 তারিখ যে অর্ডারটা পাশ করেছিলেন তাতে বলেছিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আমরা দেখেছি জেলে গিয়েছেন এই দুর্নীতির দায়। তাহলে আপনি কি মনে করেন এসএসসির নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, নাকি দুর্নীতি হয়েছে? আপনার নামটা দুর্নীতিগ্রস্তদের তালিকায় ভুলবশত এসেছে। দেখুন, আমার মনে হওয়া নিয়ে এই মামলার কোনো কিছু এসে যায় না। স্পষ্ট কথা বলুন প্লিজ কমলেশ কাপাট সাহেব, স্পষ্টভাবে বলুন, আপনার কি মনে হয় দুর্নীতি হয়েছে না হয়নি? আমি আপনাকে বলছি, আপনাদের মাধ্যম দিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মধ্য দিয়েই বিচার ব্যবস্থার কাছে আর্জি জানাচ্ছি, আমি কমলেশ কাপাট, আমাকে সিবিআই ইন্টারোগেট করুক, আমাকে লিঙ্ক আপ করে দিক কাকে আমি টাকা দিয়েছি এবং কোন কারচুপি করেছি, আমাকে এটা প্রতিষ্ঠিত করুক এবং আপনাদের মাধ্যম দিয়ে জানান দিই বিচার ব্যবস্থা আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এমন শাস্তি দিক যে এই অপরাধ আর আগামী প্রজন্ম না করে। কিন্তু তার আগে অনুরোধ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছেও আমাদের অনুরোধ এবং আপনাদের কাছ থেকে সমগ্র সমাজের কাছে বার্তা দিই, কেউ এখানে অযোগ্য নয়, প্রত্যেকে হাইলি। মানে আপনি বলছেন 1806 জন কেউ অযোগ্য নয়? কেউ অযোগ্য নয়, প্রত্যেকেই যথাযোগ্য এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল করে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মানে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়নি, সবটাই গত 2 বছর ধরে যা শুনছি ভুয়ো। আপনার এটাই ভুল হচ্ছে স্যার, ভুল হচ্ছে। আমার কথায় অন্য কথা, আমার মুখেতে অন্য কথা বসিয়ে দেবেন না। সুপ্রিম কোর্টে প্রাতিষ্ঠানিক দুর্নীতি 1212 স্পেসিফাইড টেন্টেড বলে দিয়েছে। আমাদের বিষয়ে কি সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট কোনো রকম নির্দিষ্ট কোনো উপসংহারে আসতে পারেনি বলেই গোটা প্যানেলটাকে বাতিল করেছেন যে আমরা এখানে টেন্টেড আনটেন্টেড বাঁচতে পারিনি। এত যদি সহজ সমীকরণ হতো তাহলে তো অন্যদেরকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন গোটা প্যানেল? একেবারে আমি যা শেষবারের মতো আবার ক্ষমা চেয়ে নিয়ে প্রশ্ন করছি, আপনি কাউকে টাকা দেননি তাই তো? টাকা দেওয়ার প্রশ্নই আসে না স্যার। আমরা যে পরিবার থেকে উঠে এসেছি, এই টাকা লেনদেনের মাধ্যম দিয়ে চাকরি কিনবো এটা আমরা দুঃস্বপ্নেও ভাবি না। আমি আবারও আপনার মাধ্যম দিয়ে বলছি, আদালত বলুক, আমাকে সিবিআই এর মাধ্যম দিয়ে ইন্টারোগেট করুক এবং আমি যদি এরকম টাকা দিয়ে থাকি সেটাকে প্রতিষ্ঠিত করুক সমাজের কাছে, বিচার ব্যবস্থার কাছে। একেবারে নিশ্চয়ই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে আপনারও আপনার মতামত রাখার জায়গা আছে। অসংখ্য ধন্যবাদ কমলেশ কাপাট, চিহ্নিত অযোগ্য, উলুবেড়িয়ায় বাড়ি। তিনি ছিলেন আমাদের সঙ্গে, বর্তমানে পিংলায় একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন। আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রফেসর, তিনিও থাকবেন। কিন্তু এই মুহূর্তে আরেকটি বড় খবর, এই অযোগ্যদের তালিকায় হচ্ছে নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্রবধূ শম্পা ঘোষের নাম এই অযোগ্যদের তালিকায়। আমরা সকালে নির্মল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য শুনুন। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? আপনার ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তুমি এটা যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরোবে, টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। করতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। কি অদ্ভুত একটা লিস্ট বেরোলো, এসএসসি সেই লিস্ট বার করলো। গতকাল অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করলো, 1806 জনের নাম এসএসসি দিল। সুপ্রিম কোর্টে এই লিস্টের কথা এসএসসি জানালো, এসএসসির আইনজীবী জানালো। আজকে যাদের নাম বেরোচ্ছে তারা বলছে তারা অযোগ্য নন। ল উইল টেক ইটস ওন কোর্স, আইনের মতো চলবে। সত্য সামনে আসবে, মিথ্যে সামনে আসবে। সারা বাংলা জানতে চায় সত্যিটা কি আর মিথ্যেটাই বা কি। গত 3 বছর ধরে এই এসএসসি নিয়োগ দুর্নীতি, তার একাধিক পরত এক এক করে সামনে এসেছে। তৃণমূলের পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝি, তার নাম রয়েছে এই অযোগ্যদের তালিকায়।
আজ সকালেই তার সঙ্গে আজকে আমরা কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম আপনার নাম তালিকায় কত টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, কিভাবে তালিকায়, তার বক্তব্য শুনুন। আমি 22 বছর প্রাইভেট টিউশন অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি। 10 বছর জলচর স্কুলে আমি শিক্ষকতা করেছি। মহার স্কুলে আমি প্রায় 6 বছর কাজ করেছি। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি একটা ছাত্রছাত্রী, একটা শিক্ষক, আমার যারা সহকারী ছিলেন বা প্রধান শিক্ষক, ওদের কাছে স্টেটমেন্ট নেবেন। যদি কেউ অযোগ্য বলে, আমি আপনার সামনে মিডিয়া প্রকাশ করবো যে নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোনো রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সেই জায়গায় কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে, তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে। এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না। আপনি মাঝির কথা শুনছিলেন, এবার আসুন মালদার শামসুদ্দিন আহমেদের গল্পে। চিহ্নিত অযোগ্যদের 1806 জনের তালিকায় এই শামসুদ্দিন আহমেদেরও কথা রয়েছে। এই শামসুদ্দিন আহমেদ কে জানেন? শোনা যাচ্ছে তিনি নাকি সাবিনা ইয়াসমিন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার ঘনিষ্ঠ। আজ শামসুদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা কি বললেন শুনুন, তারপর শোনাবো মন্ত্রীর বক্তব্য। প্রথমে শামসুদ্দিন আহমেদের বক্তব্য শুনুন। কতদিন ধরে চাকরি করতেন জানেন? বেশ কিছুদিন ধরেই করতেন, কয়েক বছর ধরেই করতেন আর কি। খারাপ লাগছে না? অবশ্যই। কতদিন ধরে চাকরি করতেন জানেন? বেশ কিছুদিন ধরেই করতেন, কয়েক বছর ধরেই করতেন আর কি। খারাপ লাগছে না? অবশ্যই খারাপ লাগবে, লাগবে না কেন? কতদিন ধরে চাকরি করতেন জানেন? বেশ কিছুদিন ধরেই করতেন, কয়েক বছর ধরেই করতেন। আর এবার শুনুন সাবিনা ইয়াসমিন, রাজ্যের মন্ত্রী, তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি কি বললেন দেখুন। কে কিভাবে চাকরি পেয়েছে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। এবার 2018 সালে ধরো যে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, আর এটা হচ্ছে 2018 সালের আগে ওদের চাকরি পেতে পারে কি, ও তো অলরেডি করছিল কংগ্রেসের আমলে, মানে আমরা যখন কংগ্রেস করতাম তখন ও চাকরি পেয়েছে। এবার কিভাবে পেয়েছে এটা তো বলতে পারবো না ভাই। ঘনিষ্ঠটা কেন ভাই, ও তো ওর বউ তো জেলা পরিষদের মেম্বার। অমিতাভ কাঞ্জিলাল যেমন বলেছিলাম, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ, অদ্ভুত একটা ট্রেন্ড, কমলেশ কপাট নামে একজন অযোগ্য শিক্ষক কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। তিনি দাবি করছেন তিনি আগামীকাল কোর্টে যাবেন, তিনি জানেন না তিনি কিভাবে দাগি। নির্মল ঘোষ, তার পুত্রবধূর নাম রয়েছে শম্পা ঘোষ, তিনি দাবি করছেন, নির্মল ঘোষ বলছেন ল উইল টেক ইটস ওন কোর্স, সত্য সামনে আসবে। আরও একাধিক যারা দাগি অযোগ্য শিক্ষক তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন তাদের নাম কিভাবে তারা জানেন না, তারা টাকা দেননি। দিল এই তালিকা এসএসসি, এখন যাদের নামে তালিকা বেরোলো তারা বলছেন না আমরা দাগি নই। কিন্তু অদ্ভুত অক্সিমোরনিক একটা অবস্থায় পড়ে রইলাম আমরা। এটা তো ঘটনা যে পৃথিবীতে কোনো অপরাধী একবারে বলেন না যে আমি অপরাধটি করেছি, সম্ভব নয়। কারণ এই মুহূর্তে তাদের উপরে তো কোনো সামাজিক বা আইনগত চাপ তৈরি করা হয়নি। আদালতের রায়ে তাদের চাকরিটি গেছে এবং তারা পরীক্ষায় বসতে পারবেন না এই পর্যন্ত। কিন্তু ঘুষ দেওয়ার অপরাধে বা অনিয়ম করে এই সমগ্র ব্যবস্থাকে বানচাল করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো আইনি পদক্ষেপ এখনো পর্যন্ত করেননি, বরং তাদের সুরক্ষিত করবার শেষ চেষ্টা পর্যন্ত তারা চালিয়ে গেছেন। এটা একটা দিক, স্বাভাবিকভাবেই তাদের পক্ষে এই কথাগুলো বলা এই মুহূর্তে অসম্ভব কিছু নয়। তো যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে আমার নাম কি করে এখানে আছে আমি জানি না, এর অন্যতম কারণ এসএসসি নিজেই। এসএসসি প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত এসএসসির যে ইতিহাস, সেই ইতিহাসে সর্বপ্রথম একটি এসএসসি যারা অযোগ্য তালিকা প্রকাশ করলো। অর্থাৎ কিনা এর আগে পর্যন্ত এসএসসি কে আমরা যোগ্য প্রার্থীদের তালিকায় প্রকাশ করতে দেখেছি। এই প্রথমবার এসএসসির ইতিহাসে, বাংলার ইতিহাসের একটি লজ্জাজনক পর্ব, শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি লজ্জাজনক পর্ব সূচিত হলো। এসএসসি অযোগ্যদের, তারই বাছাই করা প্রার্থীদের মধ্যে থেকে অযোগ্যদেরকে চিহ্নিত করে এইভাবে তালিকা প্রকাশ করতে বাধ্য হলো। তার মানে তালিকাটা ছিল, অর্থাৎ একটা তালিকা ছিল। আমি তোমার সাথে একেবারেই একমত, কিন্তু কি করা যাবে, আমার হাতে সময় আর আজকে একেবারেই নেই। আমি আবারও পরবর্তীতে তোমার কাছে ফিরবো। অসংখ্য ধন্যবাদ। অমিতাভ কাঞ্জিলাল আমার সঙ্গে ছিলেন। তালিকা তাহলে ছিল, তালিকাটা সামনে এলো অনেক পরে। আর তালিকাটা যখন সামনে এলো তখন যাদের নাম সামনে এলো তারা বলছেন, কেউ বলছেন আইনের পথে চলবেন, কেউ বলছেন কোনোদিন টাকা দিনি। সত্যি কি মিথ্যে কে
কেউ জানে না।